মাতৃদুগ্ধ সম। আমরা প্রত্যেকেই যার যার মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে খেতে খেতে আমাদের স্ব ভাষা প্রথম আমরা সেটা শিখেছি। তো আজকের এই দিনেও অন্তত ককবরক ভাষা হিসাবে নামাঙ্কিত এই দিবসে যদি ককবরকে যদি সবটা বলতে পারতাম বোধহয় একটু বেশি খুশি হতাম। কিন্তু এখানে শ্রোতাদের মধ্যে প্রায় অর্ধেক ককবরক ভাষী এবং অন্যান্য ককবরক প্রেমী অন্য ভাষাভাষী। স্বাভাবিক, সবার বোধগম্যের জন্য আমাকেও বাংলাতে এখানে বলতে হবে। এখানে আমার আগে তিনজন বক্তা যে আজকের এই দিবসের প্রেক্ষাপট, ককবরক ভাষা কিভাবে অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি লাভ পেল, এটা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছেন এবং আরো অন্যান্য দিকও এখানে বলেছেন। আমি একজন ককবরক ভাষী হিসাবে, আমার মাতৃভাষা হিসাবে এই ককবরক সম্পর্কে কথা বলতে গিয়ে একদিক থেকে যেমন অত্যন্ত যেভাবে আমি যেমন গর্ববোধ করছি, অন্য দিক থেকে কিছু আক্ষেপও কমরেড কুমুদ যেমন বলেছে আমারও সেখানে হচ্ছে। আক্ষেপটা কি? বলা হয় এই ত্রিপুরাজ্য 1400 বছর ত্রিপুরী তথা ককবরক ভাষী রাজাদের দ্বারা শাসিত হয়েছে, কিন্তু সেই ককবরক ভাষার সরকারি স্বীকৃতি লাভের বয়স মাত্র 47 বছর। আজকে এটা 48তম দিবসে পদার্পণ করেছে। আক্ষেপ বা দুঃখ এখানে তো কেন এটা হলো? এটা শুধু ককবরক ভাষার ক্ষেত্রেতে না, আমরা যদি, আমার সে অভিজ্ঞতাও নেই যে পৃথিবীর অন্য প্রান্তের ভাষাগুলি কিভাবে বিকশিত হয়েছে এটা বলার, কিন্তু আমাদের এই অঞ্চলে, এই ভূখণ্ডে আমরা যদি দেখি অন্য ভাষার ক্ষেত্রেতে, এটা ভারতবর্ষের যে অন্য যে সমস্ত প্রধান প্রধান ভাষাগুলো, তার মধ্যে অনেকগুলো যে সংবিধানের 8ম তফসিল অন্তর্ভুক্ত হিসাবে স্বীকৃতি লাভ করেছে, প্রায় 22টি ভাষা, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম বা সাঁওতালি, এটাও এখন 8ম তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত 22টির মধ্যে। এই ভাষাগুলো যে পরবর্তী সময়েতে সংবিধান রচিত হওয়ার পর বা এই স্বীকৃতি লাভ, মর্যাদা লাভের আগে কিভাবে বিকশিত হয়েছিল? তখন তো সংবিধান ছিল না, বা তখন সেরকম ভাবে যে ভাষার জন্য এরকম ভাবে এখানে যেরকম ধরনের আন্দোলনগুলো হচ্ছে, হয়তো হয়েছে, কিন্তু সেরকম ভাবে করতে হয়েছে বলে সেরকম আমাদের জানা নেই। কিন্তু এগুলোর যে অস্তিত্ব বা এগুলোর সেভাবে প্রসারিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে কিভাবে? আমাদের এই সমাজ বিকাশের ধারায়, যে সেই দাস ব্যবস্থা থেকে শুরু করে তার পরবর্তী সময়েতে সামন্ত ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা বা বর্তমান বুর্জোয়া গণতন্ত্র ইত্যাদি যে বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে, সেখানে অর্থনৈতিক দিক থেকে সেখানে নানা বিরোধ বা নানা ধরনের সংঘাত থাকলেও এই সমাজ বিকাশে, যে এই সমাজ বিকাশের ধারায় বিভিন্ন স্তরে
যারা নেতৃত্ব দিয়েছেন তারা সদর্থক ভূমিকা নিয়েছিলেন বলেই সেই ভাষাগুলো বিকশিত হয়েছে। অর্থাৎ রাজারা সমাজের মধ্যে তথাকথিত উচ্চতলার বা যাদেরকে বলা হয় কুলাক সম্ভ্রান্ত, এই ভাষা বিকাশে এবং সংস্কৃতি বিকাশে প্রত্যেকেরই তাদের অবদান ছিল বলেই এটা বিকশিত হতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যের ককবরক ভাষার 1400 বছর এখানে ককবরক ভাষী রাজারা রাজত্ব করেছেন এবং এরকম অনুগত প্রজা যে রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দিতে হবে, সিংহাসন দখল করতে হবে, সেখানে কিছু জমাতীয় বিদ্রোহ, রতনমণি বিদ্রোহ, জনশিক্ষা আন্দোলন, তাও যেন রাজাকে রাজতন্ত্র মানে তার সিংহাসন থেকে বেরিয়ে আসতে দাবি তোলেনি। আমরা শিক্ষা চাই, এই আন্দোলন হয়েছে, কিন্তু তারপরও ত্রিপুরাজ্যের এই দীর্ঘকালের যারা এই শাসক বর্গ তারা বিন্দুমাত্র তাদের মাতৃভাষা ককবরকের প্রসারে, ককবরক সংস্কৃতির বিকাশে ন্যূনতম ভূমিকা নেয়নি। এরকম একটা অবস্থায় 1887 খ্রিস্টাব্দে 1887, তার মানে হলো প্রায় আজ থেকে 135-37 বছর আগে একজন রাধামোহন ঠাকুর, ঠাকুর মানে হলো রাজবাড়ির জামাই, হ্যাঁ রয়্যাল ফ্যামিলি না, ওই কর্তা হলো বোধহয় ছেলের বংশের, আর ঠাকুর হলো জামাইকুল, অর্থাৎ রাজবাড়ির সাথে তাদের বৈবাহিক সম্পর্ক হয়েছে। রাধামোহন ঠাকুর এবং দৌলত আহমেদ এই দুজনে মিলে ককবরকের গ্রামার তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন ককবরক মা। ঠিক আছে, ককবরক একদিন বিকশিত ছিল না, কিন্তু সেই 1887 খ্রিস্টাব্দে যদি তখন রাজার রাজবাড়ি ভেতর থেকে উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু বাইরে থেকে সে উদ্যোগটা এসছে এই রাধামোহন ঠাকুর এবং দৌলত আহমেদের সেই যৌথ প্রয়াসটাকে যদি একটু পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, উৎসাহিত করা হতো, আজকে ককবরক যে কোথায় চলে যেত। এটা এই গত 47 বছরে বামপন্থী ফ্রন্ট সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, মানিক দেগুলো বলছিলেন, এটা নেওয়ার পর আজকে ককবরকে পোস্ট গ্রাজুয়েট বা ডিগ্রি এবং অসংখ্য গান, সাহিত্য ইত্যাদি চর্চা হচ্ছে। কিন্তু তখন তো যদি হতো তাহলে এটা শুধু একটা ভাষার বিকাশ না, ভাষা হলো সংস্কৃতির বাহক। ভাষা বিকশিত না হলে সে সংস্কৃতি এটা ঠিক সেরকমভাবে বিবর্তিত হতে পারবে না। আর সে সংস্কৃতি বিকশিত না হলে পরে একটা মানুষ তার সমস্ত ধরনের তার গুণ নিয়ে বিকশিত হবে না এবং সে মানুষ সমাজ গঠন করবে। তার মানে এইভাবেই যদি ককবরক বিকশিত হতো, আজকে এই সামগ্রিকভাবে ত্রিপুরাজ্য আরো অন্য ভাষাভাষীর সাথে হাত ধরাধরি করে আজকে অনেক দূর এগিয়ে যেতে পারত।
এটা হয়নি। আবার যদি আমরা ত্রিপুরার পাশাপাশি যদি দেখি, আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যেই এটা নিঃসন্দেহে আমাদের সকলেরই এটা স্বীকার করতে হবে বা স্বীকার করতে হয়, মণিপুরী ভাষা, মণিপুরী সংস্কৃতি ওয়ান অফ দি ডেভেলপ মোস্ট ল্যাঙ্গুয়েজ কালচারালি এবং লিঙ্গুইস্টিক্যালি। কেন? মণিপুরের রাজারা ঠিক তার উল্টোটা, তারা সেখানে এই মেইতি ভাষাকে ডেভেলপ করেছেন এবং সেভাবেই মেইতি সংস্কৃতি, আর সেই সংস্কৃতির হাত ধরে মণিপুরীরা জনসংখ্যার দিক থেকে আমরা যারা ককবরক ভাষী আমাদের থেকে বেশি না। তারা একটা ছোট্ট জায়গাতে, মণিপুর রাজ্যটা বিরাট বড় হলেও তাদের অবস্থান শুধু সমতলের মধ্যে। সেখানকার পাহাড়ি এলাকাগুলোতে, বিস্তীর্ণ এলাকাতে কুকিরা, নাগারা, অন্যরা, কিন্তু এই মণিপুরীরা তারা শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, কৃষি সমস্ত ক্ষেত্রেতে তারা অনেক এগিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রেতে সারা দেশের সাথে পাল্লা দেন, জনসংখ্যা যদিও খুব ছোট্ট। তো ভাষার ভূমিকা হলো এইভাবেই একটা মানব সভ্যতাকে, কোন জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে এটা তার বিরাট তার অবদান বা তার যোগদান। সেভাবে ভাষা তার নিজেকে তুলে ধরে। এখন এই ককবরক বলতে আমরা মনে করি, আমরাও বলি এইভাবে, এখানে শুরুতে কমরেড আদাও বলেছেন যে ককবরকবাসী আমরা ত্রিপুরাতে, কিছু আসামে, কিছু মিজোরামে, খুব অল্প সংখ্যক, একটা ভালো সংখ্যক তাড়িয়ে দিয়েছে তারা। আর এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাতে আর কিছু সমতল জেলাতে আছে। কিন্তু ককবরক পরিবার শুধু এই ত্রিপুরা, বাংলাদেশের একটা অংশ এবং আসাম বা মিজোরামের কিছু এলাকাতে না। এই পরিবার আরো অনেক বড়। যে ককবরক সেই নেপালে যারা ম্যাচ সম্প্রদায়, তাদের সাথে আমাদের ককবরক ভাষার অনেক মিল। ঠিক তেমনি ভুটানে আমি একবার গিয়েছিলাম, রাত্রে গিয়ে পৌঁছেছি। পরদিন সকালবেলা থিম্পু, তাদের যে রাজধানী, রাস্তায় দেখি রাস্তার নাম রাজাদের নামই নাম হয়। রাজার নামে অমুক রাজা লাম, লাম মানে আমরা যেমন লাম, রাস্তা, পথ। তো এরকম অনেকগুলো শব্দ, এবং তাদের একটা এরকম মিউজিয়াম আছে, সেখানেও যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের আমরা ককবরক ভাষীদের যে জীবনশৈলীর প্রায় অনেকগুলো প্রায় হুবহু। তারপরে নিচে নেমে এসে বড়ো, কাছারি, ডিমাসা, রাভা, কিন্তু একটু একটু ডিফারেন্স হয়ে গেছে। কেননা এই জনগোষ্ঠী যারা আমরা সিনো টিবেটান, অর্থাৎ তিব্বত থেকে আস্তে আস্তে নেমে এসেছি আমরা, আমাদের যে এই জীবন জীবিকার ধরন অন্যরকম। জুম চাষ, ঠিক সমতলে যেরকম চাষাবাদের যেরকম শিবে রপ্ত হয়নি, তো এইভাবে একটা একটা দল ছুট হয়ে এক এক জায়গাতে বসবাস করেছে। কেউ একটু সমতলে, কেউ একটু পাহাড়ে, কেউ পশ্চিমে, কেউ পূর্বে, কেউ দক্ষিণে। এইভাবেই শত শত বছরের ব্যবধান বা একটু ভিন্নতা
সেখানে একটু ভিন্ন ভিন্ন ধরনের সংস্কৃতি। এটা শুধু আমাদের যে খাওয়া পরা না, ইভেন আমাদের যে মহিলারা, তাদের সকলেরই পরন ওই রিগনাই বা পাসরা যেটা বলা হয়, একই ধরনের, তার বুননও একই ধরনের, কিন্তু সেই জায়গাতে যে এই পাসরাগুলোর মধ্যে যে সমস্ত মানে রং ইত্যাদি, এগুলো আলাদা আলাদা। কেন? কেননা একসাথে যদি না থাকে দীর্ঘ বছর, স্বাভাবিকভাবেই একটা নিজস্বতা গড়ে ওঠে। তাহলে এগুলো একটা সময়তে একটা যদি একসাথে থাকতো, একটা বিশাল পরিবার হতো, একসাথে ছিল না বলে একটু সেখানে বৈচিত্র্য এসছে, ভিন্নতা সেখানে এসছে। এরপরে হলো জিও পলিটিক্যাল ডেভেলপমেন্ট, সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিবর্তন, এই ভারতবর্ষের ভাগ, এরপরে জনসংখ্যা, নানা কারণে, রাজনৈতিক কারণে ইত্যাদি, জীবিকার কারণে। আজকে যেমন ত্রিপুরাজ্য, এখানে ককবরকভাষীরা সংখ্যালঘিষ্ঠ হয়েছে, তো এই জায়গাতে আর নতুন লোক এসছেন, স্বাভাবিক উন্নত সংস্কৃতি, উন্নত ধারা, তার একটা প্রভাব পড়বেই। এইভাবেই সেখানে আমাদের এই ভাষা সংস্কৃতির তার মধ্য দিয়ে একটা ভিন্নতা, একটা বৈচিত্র্য সেখানে এসছে। এটা আসবেই, এটাই নিয়ম সমস্ত প্রান্তেই। কিন্তু এটাকে কিভাবে তাহলে সুরক্ষিত রাখা যাবে, কিভাবে শুধু সুরক্ষিত রাখা না, প্রিজার্ভ করা না, এটাকে ডেভেলপ করা, ইমপ্রুভ করা, তার জন্য চাই সেই দৃষ্টিভঙ্গি, সেখানেও সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। কেননা প্রত্যেক ভাষাগোষ্ঠী, সে অংশের মানুষকে যদি তার মাতৃভাষায় যদি অন্তত তার ফাউন্ডেশন স্টেজে, প্রাথমিক স্টেজে সেইভাবেই তাকে বিকশিত না করা যায়। আমরা ইংলিশ মিডিয়াম, ফ্রান্স, চাইনিজ বা অনেক কিছুই পড়তে পারি, আমরা পড়াতে পারি আমাদের সন্তান সন্ততিদের, কিন্তু যে পরিবেশে, যে ভাষা, যে সাংস্কৃতিক পরিমণ্ডলের ভিতরে একটা শিশু জন্মগ্রহণ করেছে, তাকে যদি সেই সাংস্কৃতিক পরিমণ্ডলে, সেই ভাষার পরিমণ্ডলে যদি আমরা তার ফাউন্ডেশনটা করে দিতে পারি, তাহলে সেই ফাউন্ডেশন, সে ভিত্তি, এটা আরো বিদেশি ভাষা হোক, বিদেশি ভাবনা হোক, মানে উন্নত জিনিস গ্রহণ করতে তার পক্ষে আরো বেশি সে সক্ষম হয়। তার জন্যই চাই যে শুধু আমাদের রাজ্যে না, সারা পৃথিবীতেই প্রত্যেক জনগোষ্ঠী তার মাতৃভাষার কিভাবে এটাকে সংরক্ষিত করা যায়, এটাকে কিভাবে উন্নত করা যায়, বিকশিত করা যায়। জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্ট, সেই ভাবনা থেকেই এই ককবরক ভাষার স্বীকৃতির জন্য সেই লড়াইয়ে তার জীবন জীবিকার এবং রাজনৈতিক অন্য ইস্যুর পাশাপাশি এটাও মানিকদা বলেছেন, ছাত্র ফেডারেশনের হোক বা গণমুক্তি পরিষদের বা কমিউনিস্ট পার্টির বা মার্ক্সবাদী এই বামফ্রন্টের ভাষা, এটা অন্যতম একটা দাবি হিসাবে, এবং শুধু দাবি হিসাবে নয়, অন্যতম একটা করণীয় হিসাবে এটা সব সময়তেই প্রায়োরিটি পেয়ে এসছে এবং সেই প্রায়োরিটি দিয়ে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু আজকে যখন আমরা 48তম দিবসে এটা নিয়ে আলোচনা করছি, আমাদের কাজ কি হবে? অন্তত একজন ককবরক ভাষী হিসাবে আমার ভেতরে এটা কি কাজ করছে? হ্যাঁ, ঠিক যে 79 সালে এর স্বীকৃতি লাভের পর
সেখানে প্রথমত চেষ্টা হয়েছিল যে ইয়েতে শিক্ষার মাধ্যম হিসাবে প্রথমত মনে হয়েছিল যে না, এটা ধীরে ধীরে ক্লাস 1, 2, 3, 4, 5 করে একটা সময়তে স্নাতকোত্তর অবধি ককবরক এসব হয়ে যাবে। কিন্তু সে এক্সপিরিয়েন্স, সে অভিজ্ঞতা ঠিক সেরকমভাবে এটাকে কার্যকরী করা সম্ভব হয়নি, সম্ভব হয়ও না। কেননা যে ককবরক ভাষায় ঠিক আছে, তার যে ভাষা ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা একটা স্তর অব্দি নেওয়া যায়, কিন্তু সেই ভাষায় অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, আরো অনেক কিছু এখন নানা ধরনের সাবজেক্ট তৈরি হয়েছে, এটা তৈরি করা কঠিন। এটা অন্য ভাষার ক্ষেত্রেতেও, যে বিজ্ঞানের অনেক কিছুই তার শব্দ কিভাবে ককবরকে বলবে, বাংলাতেই হয়নি অনেক সমৃদ্ধ ইয়েতে। তো একটা সময় এসে যে না, ওই চিন্তা যে ক্রোনোলজিক্যালি 1 থেকে একেবারে উপরতলা অবধি পুরো ককবরক ভাষায় করার জন্য এটা হয়নি, এটা একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা চলছে এখন। কিন্তু আমি বলবো একদিক থেকে যেমন এর জন্য গর্বিত, আরেক দিক থেকে একটু যে অনুসন্ধান করে বলতে চাই যে ককবরকে আমাদের এতজন পোস্ট গ্রাজুয়েশন নিয়েছে, গ্র্যাজুয়েট হয়েছেন, অনার্স পাস করেছেন, ডিপ্লোমা নিয়েছেন, পিএইচডি করেছে ইত্যাদি, ঠিক। কিন্তু এটা যত বেশি না এই ডিগ্রিগুলি নেওয়ার ক্ষেত্রেতে অন্তত একটা সার্টিফিকেট হিসাবে একটা কিছু কাজ পাওয়ার জন্য একটা ইয়ে হয়েছে, এই নয় যে শুধু তাহলে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে সে লক্ষ্যে এটা হয়েছে যে একটা ককবরক স্কলার হিসাবে যারা এরকম ভাবে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিগ্রি বা পিএইচডি ইত্যাদি করেছে, তারা যে সামগ্রিকভাবে ককবরক ভাষা এবং তার সংস্কৃতিকে বিকশিত করার জন্য যে ভূমিকা নিতে পারত বা যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল, আমার মনে হয় সেটা হয়নি। সেভাবে তাদের তরফ থেকে যে সামগ্রিকভাবে ককবরক বিকাশের মধ্যে তার উপস্থিতি সেরকমভাবে দেখা যায় না। তো এর জন্য এটা সরকারে যারা অতীতে ছিলেন আর এখন যারা আছেন, তারা তো এই ককবরক ভাষাটা এটা একটা রাজনৈতিক একটা টুল হিসেবে ব্যবহার করছে তারা। এটা এই যে স্ক্রিপ্ট নিয়ে এখন যে ঝগড়া, 2018 ভিশন ডকুমেন্টে দেখুন, 2018 ভিশন ডকুমেন্টে বিজেপির পরিষ্কার লেখা আছে যে বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে লেখা হবে। আর সরকার আসার পর স্ক্রিপ্ট তো দূরে থাক, ভাষারই খবর নাই। ঠিক তেমনি 23-এর তাদের যে ম্যানিফেস্টোতে অবশ্য নাই, কিন্তু 23-এও বিজেপির তরফ থেকে তাদের নেতৃত্বের বক্তব্য ছিল এটা। তো এদের কাছে এই শিক্ষায় শুধু ভাষা কেন, স্ক্রিপ্ট কেন, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাই এখন তাদের কাছে এটা মানে রাজনীতি। এবং এটাকে করে শুধু রাজনীতি না, এটা ব্যবসাতে পরিণত করার চেষ্টা সেখানে হচ্ছে। তাদের কথা বলে লাভ নেই। কিন্তু আজকে এই 48তম এই স্বীকৃতি দিবসে দাঁড়িয়ে একজন ককবরক ভাষী হিসাবে বা যে কোনো ভাষা প্রেমী হিসাবে আমরা কি চাইব? যে এই ভাষার বিকাশে
তার জন্য যে ধরনের এই সিলেবাস তৈরি করা দরকার, যে ধরনের বইপত্র ইত্যাদি সরঞ্জাম এটা তৈরি করা দরকার, বামফ্রন্ট সরকার এর জন্য একটা ডাইরেক্টরেটও করেছে আলাদাভাবে, ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস। কি উদ্দেশ্যে? এটা তো শিক্ষা দপ্তরের অধীনে থেকেও ককবরক একটা সাবজেক্ট করে করতে পারত, একটা পরীক্ষা নিতে পারত, একটা ইয়েতে এই প্রশ্নপত্র ছাপিয়ে যে কাজটা হচ্ছে সেটা করতে পারত। কিন্তু এটা শুধু একটা প্রশ্নপত্র ছাপানো, একটা পরীক্ষা নেওয়া, কিছু সার্টিফিকেট ইস্যু করা না, সামগ্রিকভাবে তার টিচিং মেটেরিয়াল তৈরি করতে গেলে পরে তার নানা ধরনের আরো যে মানে উপকরণ তৈরি করা দরকার। এটা একটা শিক্ষা দপ্তর, তার অসংখ্য আরো নানা বিভাগ দেখে এটা সম্ভব না, এই জন্য আলাদাভাবে একটা ডাইরেক্টরেট তৈরি করা হয়েছে। কিন্তু গত 7.5 বা 8 বছরে, এই বছরে একবার আজকের দিনে কিছু টাকা খরচ করে একটা মিছিল বের করা ছাড়া আর কিছু বড় বড় সেমিনার, সেই সেমিনারে কি বক্তব্য হয়, কে কথা বলে, কে শুনে, তার কোনো মানে বিচার নেই। আবার দেখা গেল আজকে তো সোশ্যাল মিডিয়াতে ভর্তি যে ককবরক দিবস নিয়ে সকালবেলা একটা প্রোগ্রাম হয়েছে, এখানে খবর হলো যে বিশাল বড় একটা নাকি খাবার প্যাকেট দিয়েছে, মাঝখানে মাত্র একটা ছাড়া কিছু নেই। মানে লক্ষ্যটাই হলো লুটপাট করা। তো আজকেই জায়গাতে আমরা যারা ককবরক ভাষী, আমাদের তরফ থেকে সবাই মিলে এই দাবি উচ্চারিত করা দরকার। অবশ্যই সামগ্রিকভাবে যদি গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি না হয়, সেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যদি শিক্ষা এবং আরো অন্যান্য কর্মসূচি পরিচালিত না হয়, এটা একা ককবরক সুরক্ষিত থাকবে না, এটা আলাদা জিনিস, আমি সে কথা বলছি না, এটা তো দরকারই। কিন্তু যেটা চাই যে এই ডাইরেক্টরেট এটাকে আরো বেশি ফুল ফ্লেজেডলি কিভাবে একটা ভাষা, শুধু এর সাথে ককবরক না, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মেইতেই মণিপুরী থেকে শুরু করে মগ, চাকমা, হালাম, এগুলো সবগুলো রয়েছে, সবগুলো বিকশিত করার জন্য এটাকে আরো বেশি শক্তিশালী করা চাই। এটা যদি না হয় তাহলে কি হবে? শুধু এই অংশের যারা নতুন প্রজন্ম তারা এই ভাষা সংস্কৃতিতে শিক্ষিত হতে পারছে না তা নয়, এটা সামগ্রিকভাবে আমাদের এই রাজ্যের বিকাশের ক্ষেত্রেতে আমাদেরকে পেছন দিকে টেনে ধরে রাখবে। এই জন্যই সরকারের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটা সেরকম যে উন্নত এবং মানে উদারনীতি দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দরকার। দ্বিতীয় হলো যে ককবরক অবশ্যই এই হরফ ইস্যু নিয়ে প্রচন্ডভাবে রক্তাক্ত হয়েছে। ওয়ান্স ফর অল এটার একটা সিদ্ধান্ত হওয়া দরকার। এই জায়গায় কোনো ধরনের সংকীর্ণতা কোনো ধরনের না করে, যে কথাটা আমরা বারবারে বলে আসছি যে ককবরক ভাষীরা তারা যে স্ক্রিপ্টটা তারা পছন্দ করে, এখন তারা কি বলতে চাইছে, অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হতে হলে পরে ভারতীয় ভাষা যে সমস্ত স্ক্রিপ্টে লেখা হয়েছে এরকম হতে হবে। আবার বলছে কি ককবরকবাসীরা কেন নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করছে না? আরে তার মধ্যে তাহলে আগের কথার সাথে পরের কথার মধ্যে কি মিল রইল? অর্থাৎ কাউকে যদি দিতে না চায়,
মানসিকতা না থাকে, এটাকে ঠেকিয়ে রাখার জন্য যে যুক্তি অবতারণা করতে হয় সে কথাটাই বলছে, এটাই বিজেপি। এবং তাদের বক্তব্য হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ তাদের পেছনে আরএসএস এর চিন্তা ভাবনা দর্শন কাজ করে। আরএসএস ভারতবর্ষের মধ্যে শুধু হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, ভাষা মানে শুধু হিন্দি, ধর্ম মানে শুধু হিন্দু, আর হিন্দুস্তান মানে হলো তথাকথিত তাদের কিছু মধ্যযুগীয় ভাবনা চিন্তায় যারা এই ইতিহাসকে ব্যাখ্যা করছেন, সংস্কৃতিকে ব্যাখ্যা করছেন, এটাই হবে ভারতের একমাত্র পরিচয়। তো সেই জায়গায় ককবরক কেন? ককবরক থেকে আরো সমৃদ্ধ, আরো বেশি জনসংখ্যার জনগোষ্ঠীর তাদের ভাষা, সংস্কৃতি, সেগুলোই আজকে অবহেলিত হচ্ছে। কাজে সেদিক থেকে যে আমরা যারা ভাষা প্রেমিক এবং সামগ্রিকভাবে সমাজের ইতিবাচক বিকাশ আমরা চাই, আজকে আরএসএস, বিজেপি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের রাষ্ট্র বা তার সবকিছু পরিচালনা করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারলে পরে ককবরকের মতো আরো এরকম অনেক ভাষা অচিরে এগুলো অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আর সেখানে ওরা এটাকে শুধু রাজনৈতিক হাতিয়ারে তৈরি করবে। সর্বশেষ বলতে চাই, যেটা ককবরক ভাষার ক্ষেত্রেতে এটাকে বিকশিত করার জন্য আমরা যারা ককবরকবাসী, এটা শুধু কোনো একটা আন্দোলনের মঞ্চ থেকে না, ব্যক্তিগতভাবেও আমাদের তরফ থেকে যদি সেরকমভাবে এটার আরো ব্যাপক ব্যবহার, আরো কিভাবে জনপ্রিয় আমরা করতে না পারি, এই জনপ্রিয় করে তোলার মানে করার চেষ্টাটা করতে পারি, তাহলে এরকম যে একটা বছরে একটা দুটা এরকম অনুষ্ঠান করার মধ্য দিয়ে যে লক্ষ্য উদ্দেশ্য এবং যে আত্মত্যাগের মধ্য দিয়ে ধনঞ্জয় ত্রিপুরা সহ আরো বহু যারা এর জন্য তাদের আত্মত্যাগ করে গেছেন, আমরা সে লক্ষ্য পূরণ করতে পারবো না। এবং এদিক থেকে আমার মনে হয় আমাদেরও কিছু ত্রুটি আছে। কমরেড ধনঞ্জয় ত্রিপুরা, আমরা বলি ভাষা শহীদ, সেই ভাষা শহীদের নামে আমরা ৩৫ বছর শাসন করেছি। বছরে একবার স্মরণ করা ছাড়া আমরা কিচ্ছু করতে পারিনি। যে ভাষা শহীদকেই, তাকে সামনে রেখেই তো সেই ভাষাকে আমরা ইয়ে করব, তুলে ধরব, গর্ববোধের জায়গা দিয়ে যাব, আমরা করতে পারিনি। এবং সে জায়গাতে আমরা প্রচন্ডভাবে আমাদের সংকীর্ণতা আমরা দেখিয়েছি। এদিক থেকেও আমাদের একটা আত্মনির্ভর করা দরকার। যাই হোক, যে আমরা আজকে ৪৮তম দিবসে মিলিত হয়েছি, আগামী দিন যে সামগ্রিকভাবে আমাদের সমাজ বিকাশের একটা অন্যতম অঙ্গ হিসেবেই কিভাবে ককবরক ভাষা সহ এরকম আরো স্বল্প জনগোষ্ঠীর ভাষা এই রাজ্যের মধ্যে বিকশিত করতে পারি, তার জন্য আমাদের আন্দোলন, আমাদের চেষ্টা, আমাদের সবারই যে ভালোবাসা আরো এগিয়ে যাক, এই কথাগুলো বলে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। খোলুমখা হামবাই। চিনি মানি কক বরক অবনো চিনি ইয়ারং তাই চিনি লাংমা অ কক বাইসে চিনি সিনিমং তিনি চিনি চিরাই রক চিনি অ কক নি জাতি ন তুই বসকাঙ্গ কাসাই দङ চিনি অ বেদে কতাল রক চিনি কক ন ওয়ার না নি তাই চিনি কক বরক ni mung no gerak te kaham khaina ni engbai thung tini sini kok borok salo jeng titi edisi ni enggai sini kok borok no teibo kuju kasari wit langna ni semai tango jeng jo to hamjago kok borok